দক্ষিণ ভারতের কর্ণাটকের একটি ছোট শহর থেকে এক ছোট ব্যবসায়ী নিজের পরিশ্রমের দ্বারা সুদূর বিদেশেও তার ব্যবসার বিস্তার করে। প্রচুর ধনসম্পত্তির মালিক এই ব্যক্তির সাথে এমন কি ঘটে যে তার পরিবারের লোকজনই তাকে হত্যা করে। আজকের আড্ডা ব্লগারের আসরে এরকমই একটি ভয়ঙ্কর অপরাধের ভীষণই ইন্টারেস্টিং কাহিনী রয়েছে। এছাড়াও তোমরা যারা অপরাধের কাহিনী জানতে পছন্দ করো তাদের জন্য আমি আই বাটনে এরকমই সব ঘটনার প্লেলিস্টের লিংক দিয়ে দেব। ভিডিওগুলো দেখো, ভালো লাগবে। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তাহলে আজকের আড্ডার আসর শুরু করা যাক। নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা পর্ব শুরু করছি। কর্ণাটকের উডুপি শহরে ভাস্কর শেট্টি নামে একজন ব্যক্তি বাস করত। পেশাগত দিক থেকে সে একজন হোটেল ব্যবসায়ী ছিল। স্ত্রী এবং এক পুত্রকে নিয়ে সুখী সংসার ছিল তার। নিজের পরিশ্রমের দ্বারা আস্তে আস্তে সে ব্যবসাটাকে ভীষণই বড় করে তোলে। ব্যাঙ্গালোর থেকে 400 কিলোমিটার দূরে উডুপি শহরে সে দুর্গা নামে একটি ভীষণই বড় হোটেল তৈরি করে। তারপর সে উডুপি শহর থেকে বেরিয়ে নিজের ব্যবসার বিস্তার সৌদি আরবেও করে। হোটেল এবং সুপার মার্কেটের ব্যবসার চেন খোলে সে সৌদি আরবে। পেশাগত কারণের জন্য বেশিরভাগ সময়ই সে সৌদি আরবে থাকে, আর কর্ণাটকের উডুপিতে তার পরিবার থাকতো। তার স্ত্রী রাজেশ্বরী একমাত্র ছেলে নবনীতকে নিয়ে উডুপিতেই থাকত। প্রচুর ধনসম্পত্তির মালিক ভাস্কর শেট্টির জীবন সুন্দরভাবে কাটছিল। এর মধ্যেই 2015 সালে তার জীবনের তালে ছন্দপতন ঘটে। সে তার স্ত্রীর ব্যবহারে আমূল পরিবর্তন লক্ষ্য করছিল। তারপর তার মনে হতে থাকে দীর্ঘ সময় সৌদি আরবে থাকার কারণে তার স্ত্রী একটি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছে। কিন্তু শুধুমাত্র সন্দেহের বশে সে তার স্ত্রীর সাথে কোনো কথা বলতে অনিচ্ছুক ছিল। সে কারণে সত্যিই কি তার স্ত্রী তার অনুপস্থিতির সুযোগ নিচ্ছে, সেটা জানার জন্য সে এক ব্যক্তিকে ঠিক করে তার স্ত্রীর ওপর নজর রাখার জন্য, এবং সে সেই ব্যক্তির দেওয়া তথ্য দেখে নিশ্চিত হয় যে তার স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে রয়েছে। স্ত্রীর এই পদস্খলনে সে মানসিকভাবে ভীষণই ভেঙে পড়ে, বিশেষ করে যখন তাদের একটা 19-20 বছরের পুত্র সন্তান রয়েছে তার কথা ভেবে। তার স্ত্রীর পরকীয়া সম্পর্কের বিষয়ে সে সমস্ত খবর সৌদি আরবে বসেই পেতে থাকে। ভাস্কর এবং রাজেশ্বরীর একমাত্র ছেলে নবনীত, যার বয়স প্রায় 20 বছর। 2014 সালের শেষের দিকে রাজেশ্বরী খেয়াল করে যে তার ছেলে প্রায় সবসময়ই অসুস্থ থাকত। অনেক ডাক্তার দেখিয়েও নবনীতের শরীর সম্পূর্ণ সুস্থ হচ্ছিল না। ভাস্কর এবং রাজেশ্বরীর কিছু আত্মীয় স্বজন বলে, এত ডাক্তার দেখিয়েও যখন ছেলে সুস্থ হচ্ছে না, তখন তাদের একবার ছেলেকে কোনো ভালো জ্যোতিষীকে দেখানো উচিত। খোঁজ খবর করে নিরঞ্জন ভাট নামক একজন জ্যোতিষীর কাছে রাজেশ্বরী ছেলেকে নিয়ে যায়। ছেলের সুস্থতার জন্য নানা রকম পুজো অর্চনা যাগযজ্ঞ করার বিধান দেয় নিরঞ্জন ভাট। সেই সূত্রে তার সাথে রাজেশ্বরীর ঘন ঘন দেখা হতে থাকে। এর ফলে তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর স্বাভাবিকভাবেই দুজন একান্তে সময় কাটানোর জন্য নানা অজুহাত খুঁজতে থাকে। রাজেশ্বরী কালী ঠাকুরের একজন ভীষণ বড় ভক্ত ছিল। সে একবার নিরঞ্জনকে জানায় কালী ঠাকুরের দর্শনের জন্য সে ওয়েস্ট বেঙ্গল যেতে চায়। সেই পরিকল্পনা মতো নিরঞ্জন, রাজেশ্বরী এবং তাদের ছেলে নবনীতকে নিয়ে ওয়েস্ট বেঙ্গলে এসে কালীমাতার দর্শন করে তারপর সেখান থেকে তারা মুম্বাই চলে যায়। মুম্বাইতে নবনীত তার এক আত্মীয়ের বাড়ি চলে যায়, আর রাজেশ্বরী এবং নিরঞ্জন আলাদা করে একটা হোটেলে একসাথে একান্তে সময় কাটায়। এই সমস্ত খবর সৌদি আরবে বসে তার ঠিক করা লোকের মাধ্যমে ভাস্কর শেট্টি পেয়ে যায়। তাছাড়া রাজেশ্বরী উপহারের নামে নিরঞ্জনকে দামি জামা কাপড়, গাড়ি, তাছাড়াও উডুপি শহরের থেকে একটু দূরে নির্জন স্থানে একটা বাড়িও কিনে দেয়। কিন্তু একটা অদ্ভুত বিষয় হলো 19-20 বছর বয়সের ছেলে নবনীত তার বাবার প্রতি মায়ের এই বিশ্বাসঘাতকতার বিষয়টাকে অদ্ভুতভাবে মেনে নিচ্ছিল। শুধুমাত্র মেনে নেওয়া নয়, কোনো এক দুর্বোধ্য কারণে সে তার মাকে রীতিমতো সমর্থন করছিল।
স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং সেই সম্পর্কে ছেলের সমর্থন দেখে সহ্য করতে না পেরে 2016 সালের মে মাসে ভাস্কর শেট্টি সৌদি আরব থেকে উডুপিতে নিজের বাড়িতে পৌঁছে যান। তিনি এই বিষয়ে স্ত্রীর সাথে খোলাখুলি আলোচনায় বসেন, তাকে নানাভাবে বোঝান যে তিনি যেটা করছেন সেটা ঠিক না। রাজেশ্বরী পুরো বিষয়টা সম্পূর্ণ অস্বীকার করে বলে, আমার নামে মিথ্যে অপবাদ দেওয়া হচ্ছে। কিন্তু ভাস্কর শেট্টি পুরো প্রস্তুত হয়েই এসেছিলেন। তিনি ফটো সহ তার কাছে বাকি যা কিছু তথ্য প্রমাণ ছিল সব কিছু দেখালেও তার স্ত্রী ধরা পড়ে গেছে জেনেও পুরো বিষয়টা ক্রমাগত অস্বীকার করতে থাকে। উল্টে সে ভাস্করকে বোঝাতে থাকে যে সে সমস্ত ঘটনার ভুল ব্যাখ্যা করছে। কিন্তু ভাস্কর শেট্টির কাছে তথ্য প্রমাণ এতটাই মজবুত ছিল যে সে কোনোভাবেই তার স্ত্রীর কথা বিশ্বাস করতে পারে না এবং দুজনের মধ্যে প্রচণ্ড অশান্তির সৃষ্টি হয়। ভাস্কর শেট্টি রাগ করে বাড়ি ছেড়ে নিজের হোটেল দুর্গাতে গিয়ে ওঠেন। এদিকে তার স্ত্রী রাজেশ্বরী বুঝতে পারছিল যে সে সম্পূর্ণরূপে ধরা পড়ে গেছে, তার আর অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু সে জ্যোতিষীর সাথে সম্পর্ক শেষ করার কথা চিন্তাও করতে পারছিল না। দুজনের মধ্যে অশান্তির সময় ভাস্কর শেট্টি এমন কিছু কথা বলেছিলেন যাতে রাজেশ্বরী পরিষ্কার বুঝতে পারছিল এই যে তার স্বামীর কোটি কোটি টাকার প্রপার্টি, হোটেলের ব্যবসা, সুপার মলের চেন, এসব কিছুই রাজেশ্বরী বা তার ছেলে পাবে না। কিন্তু তার স্বামীকে প্রয়োজন না হলেও তার টাকার প্রয়োজন তো ছিলই। এই বিষয়টা যখন রাজেশ্বরী তার ছেলে নবনীতের সাথে আলোচনা করে, সব শুনে নবনীত ভীষণই চিন্তিত হয়ে পড়ে, এই ভেবে যে বাবার কোটি কোটি টাকার প্রপার্টির কোনো কিছুই সে পাবে না। মা ও ছেলে দুজনেই এটা বুঝতে পারে রাজেশের বিপুল ধনসম্পত্তি ছাড়া তাদের চলবে না, অথচ রাজেশ বেঁচে থাকতেও তারা সেই ধনসম্পত্তির কিছুই প্রায় পাবে না। এরপরে তারা পরিকল্পনা করতে থাকে কিভাবে ভাস্কর শেট্টিকে এই পৃথিবী থেকে সরানো যায়। কিন্তু কোনোভাবেই কোনো উপায় না পেয়ে তারা সেই জ্যোতিষীকে সব কিছু খুলে বলে এবং কিভাবে ভাস্কর শেট্টিকে এই পৃথিবী থেকে সরানো যায় তার ব্যবস্থা করতে বলে। একজন স্ত্রী তার বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে স্বামীকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে এবং তাতে তার 20 বছরের ছেলেও সামিল রয়েছে। তাছাড়া জ্যোতিষীর ইন্টারেস্ট তো ছিলই, শুধুমাত্র সম্পর্কের কারণে সে রাজেশ্বরীর থেকে বাড়ি, গাড়ি এবং সমস্ত কিছু পেয়েছে। যদি ভাস্কর শেট্টিকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে রাজেশ্বরীর সাথে সেও কোটি কোটি টাকার মালিক হতে পারে। প্রথমে ঠিক হয় স্লো পয়জন করা হবে, কিন্তু সেটা সময় সাপেক্ষ ব্যাপার ছিল, সে কারণে সেই পরিকল্পনা বাতিল হয়। তারপরে ঠিক হয় অজ্ঞান করে জলে ডুবিয়ে মারা হবে, কিন্তু পরে সেই পরিকল্পনাও বাতিল হয়। তারপরে ঠিক হয় যে গুলি করে মারা হবে, সে কারণে জ্যোতিষী এবং নবনীত দুজনে মিলে পিস্তল কেনার জন্য খোঁজ করতে থাকে। কিন্তু পিস্তল কেনাও সম্ভব হয় না, তো সেই পরিকল্পনাও বাতিল হয়। ধীরে সুস্থে তারা পারফেক্ট ক্রাইম করার প্ল্যান করছিল, যাতে কেউ বুঝতে না পারে যে ভাস্কর শেট্টি খুন হয়েছে এবং এরা খুব সহজেই তার সমস্ত প্রপার্টির মালিক হতে পারে। ভাস্কর শেট্টিকে হত্যা করার পরিকল্পনা তারা করতে থাকে। এর মধ্যে হঠাৎই খবর আসে জুলাই মাসের 26 তারিখ নাগাদ তিনি উকিল ডেকে একটা উইল করেছে এবং এই উইলের কার্যকর করার প্রক্রিয়া শেষ করেই আগস্ট মাসে তিনি সৌদি আরবে ফিরে যাবে। উইলটি এমনভাবে তৈরি করা হয়েছিল, যদি ভাস্কর শেট্টির আগে মৃত্যু ঘটে তাহলে তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক তার মা গুলাবি শেট্টির নামে যেন করে দেওয়া হয়, আর যদি তার আগে তার মায়ের মৃত্যু ঘটে তাহলে তার সম্পূর্ণ প্রপার্টির 10% করে 3 বোনের নামে এবং বাকি 70% প্রপার্টি এবং বিজনেস আর শেয়ারে যত টাকা ইনভেস্ট আছে তার সব কিছুই যেন তার 3 ভাইয়ের নামে সমান সমান ভাগে ভাগ করে দেওয়া হয়। উইলে পরিষ্কারভাবে বলা হয়েছিল তার সম্পত্তির কোনো কিছুই যেন তার স্ত্রী আর সন্তান না পায়। এই খবরে রাজেশ্বরী এবং তার ছেলে নবনীতের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তারা বুঝতে পারে যে খুব তাড়াতাড়ি তাদের বিলাসবহুল জীবনে ছেদ পড়তে চলেছে। এখান থেকেই কাহিনী নতুন মোড় নেয়। তারা পরিকল্পনা করে যে এই উইল কার্যকর হওয়ার আগেই তাদের ভাস্কর শেট্টিকে হত্যা করতে হবে।
2016 সালের জুলাই মাসের 28 তারিখে দুপুর 3টের আশেপাশে ভাস্কর শেট্টি তার হোটেল দুর্গা থেকে বাড়ি আসেন। স্ত্রী রাজেশ্বরীর সাথে কোনো কথা না বলে স্নানের জন্য তিনি সোজা বাথরুমে চলে যান। তখন তিনি জানতেন না বাড়িতে তার জন্য কি ভয়ঙ্কর বিপদ ওত পেতে রয়েছে। যেই মুহূর্তে তিনি বাথরুম থেকে বেরিয়েছে, সঙ্গে সঙ্গেই তার দিকে পেপার স্প্রে করে দেওয়া হয় যাতে তিনি চোখে দেখতে না পায়। তিনি নিজেকে একটু সামলে নিয়েছিল। ঠিক সেই সময় তার স্ত্রী পেছন থেকে একটা ভারী ডান্ডা দিয়ে তার মাথায় প্রচণ্ড জোরে আঘাত করে। সেই আঘাত সহ্য করতে না পেরে 2 হাতে মাথা ধরে তিনি মাটিতে পড়ে যায়। ঠিক তখনই তার ছেলে নবনীত এবং সেই জ্যোতিষী তার মুখে জোর করে বিষ ঢেলে দেয় এবং মৃত্যু নিশ্চিত করার জন্য আরও বার দুয়েক জোর করে বিষ ঢেলে দেয়। দুপুর 3:30 থেকে 4টের মধ্যে ভাস্কর শেট্টির মৃত্যু হয়। পরিকল্পনা মতো প্রথম কাজটা তো করে ফেলেছিল। এবার ছিল মৃতদেহ সরানোর পালা। আগেই জানিয়েছি, রাজেশ্বরী জ্যোতিষী নিরঞ্জন ভাটকে যে বাড়িটা কিনে দিয়েছিল সেটা উডুপি শহর থেকে বেশ কিছুটা দূরে একটু নির্জন জায়গায় ছিল। যেহেতু নিরঞ্জন জ্যোতিষী ছিল, সে কারণে ভীষণই বড় একটা যজ্ঞকুণ্ড বানানো ছিল তার বাড়িতে। সন্ধে নামার পরে গাড়ির ডিকিতে ভাস্কর শেট্টির মৃতদেহ নিয়ে তারা নিরঞ্জনের সেই বাড়িতে চলে যায়। পরিকল্পনা মতো বাড়িটা যাতে খালি পাওয়া যায় সে কারণে নিরঞ্জন তার অসুস্থ মাকে হসপিটালে ভর্তি করে দিয়েছিল এবং বাবাকে মায়ের দেখাশোনার জন্য সেখানে রেখে দিয়েছিল। বাড়ি পৌঁছে সর্বপ্রথমে ওরা সেই যজ্ঞকুণ্ডে কাঠ সাজিয়ে একটা বড় চিতা বানায়। তারপর মৃতদেহটি রেখে সমস্ত রকম নিয়ম কানুন মেনে সেই যজ্ঞকুণ্ডে তারা ভাস্কর শেট্টিকে জ্বালিয়ে দেয়। এইদিকে রাজেশ্বরীর ড্রাইভার বাইরে অপেক্ষা করার সময় মাংস পোড়ানোর গন্ধ পায়। সে ভেতরে এসে জানতে চায় এরকম অদ্ভুত গন্ধ সে কেন পাচ্ছে। তখন তাকে জানানো হয় নবনীতের কল্যাণে যজ্ঞ করা হচ্ছে, যাতে 9টা মুরগি যজ্ঞকুণ্ডে আহুতি দেওয়া হয়েছে, সে কারণে সে কাঁচা মাংস পোড়ার গন্ধ পাচ্ছে এবং তাকে বলা হয় এই যজ্ঞ শেষ হওয়া পর্যন্ত সে যেন বাইরে বসে অপেক্ষা করে। বেশ কিছুক্ষণ পরে মৃতদেহটি যখন সম্পূর্ণ জ্বলে যায় তখন তারা প্রমাণ লোপাট করার কারণে সেই ছাইভস্ম থেকে ভাস্কর শেট্টির হাড় আলাদা করতে থাকে। ঠিক সেই সময় রাজেশ্বরীর ড্রাইভার হঠাৎ ভেতরে চলে আসে এবং সে বলে, আমিও আপনাদেরকে সাহায্য করছি। বাধা দেওয়ার আগেই সেও একই কাজ করতে থাকে এবং ছাইয়ের মধ্যে কিছু মানুষের হাড় দেখে প্রচণ্ড চমকে ওঠে। তখন তাকে বলা হয় যে এখানে ভাস্কর শেট্টিকে হত্যা করে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং তাকেও প্রচণ্ড ভয় দেখানো হয়। বলা হয় সে যদি মুখ খোলে তাহলে সেও প্রাণে বাঁচবে না, আর যদি মুখ বন্ধ রাখে তাহলে মোটা টাকা পাবে। খুব স্বাভাবিকভাবেই টাকার বিনিময়ে সেও তার মুখ বন্ধ রাখে। তারপর সেই হাড়গুলো নিয়ে কাছাকাছি একটা নদীতে ভাসিয়ে দিয়ে প্রায় ভোর রাতে বাড়ি ফিরে নিশ্চিন্তে সবাই ঘুমিয়ে পড়ে। ভাস্কর শেট্টির দিনে অন্তত একবার মায়ের সাথে ফোনে কথা বলার অভ্যেস ছিল। শত ব্যস্ততার মধ্যেও এই নিয়মের অন্যথা তিনি কখনোই করত না। 28 তারিখ সারাদিন ছেলের ফোন না পেয়ে গুলাবি শেট্টি ছেলেকে বেশ কয়েকবার ফোন করেন এবং তার নাম্বার সুইচ অফ পান। 28শে জুলাই থেকে 29শে জুলাই হয়ে গেল, কিন্তু ছেলের কোনো ফোন এলো না। তিনি আর অপেক্ষা করতে না পেরে তার বৌমা রাজেশ্বরীকে ফোন করেন। তার বৌমা এবং নাতি তাকে জানায় যে ছেলে বাড়ি ফেরেননি, কিন্তু গুলাবি শেট্টির ছেলে বৌমার মধ্যে জ্যোতিষীর আগমন এবং তাতে তার নাতির সমর্থন, এই সমস্ত ঘটনা জানতেন। এই প্রথমবার তার ছেলে সম্পূর্ণরূপে উধাও। তিনি আশঙ্কা করতে থাকেন যে তার ছেলের কোনো বিপদ ঘটে যায়নি তো। তিনি কোনো রকম সময় নষ্ট না করে স্থানীয় পুলিশ স্টেশনে গিয়ে বৌমা, নাতি এবং জ্যোতিষীর নামে সরাসরি অভিযোগ দায়ের করে। প্রথমে পুলিশ রাজেশ্বরী এবং নবনীতকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তারা বিষয়টা সম্পূর্ণরূপে অস্বীকার করে এবং পুলিশের হাতেও কোনো তথ্য প্রমাণ ছিল না। তারপর পুলিশ জ্যোতিষীর খোঁজ করতে গিয়ে দেখে সে তার বাড়ি থেকে উধাও। কয়েকদিন পর পুলিশ জ্যোতিষীকেও ধরতে পারে এবং তাকে পুলিশি কায়দায় জিজ্ঞাসাবাদ করার সময় সে তার হাতে পড়ে থাকা একটি হীরের আংটির মধ্যেকার বিষ খেয়ে নেয়।
পুলিশ তাকে তাড়াতাড়ি হসপিটালে ভর্তি করে এবং সুস্থ করে তোলে। তারপরে সমস্ত ঘটনা জানতে পারে। এরপর পুলিশ রাজেশ্বরী, নবনীত এবং তাদের ড্রাইভারকে গ্রেফতার করে। মা এবং ছেলে শুরু থেকেই সমস্ত বিষয়টা অস্বীকার করে আসছিল, কিন্তু নিরঞ্জন ভাটের সাক্ষ্য প্রমাণকে ভিত্তি করে পুলিশ তাদের বিরুদ্ধে চার্জশিট তৈরি করে। সেই চার্জশিটের ছত্রে ছত্রে যেরকম নির্মমভাবে ভাস্কর শেট্টিকে হত্যা করা হয়েছিল তার বিবরণ ছিল। উডুপির জেলা আদালতে এই মামলার শুনানি শুরু হয় এবং 4 বছর পরে ড্রাইভার ছাড়া বাকি 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। ড্রাইভার প্রথম থেকে এই হত্যায় কোনো রকমভাবে যুক্ত ছিল না এবং প্রমাণ লোপাটে যেটুকু সাহায্য সে করেছিল সেটা প্রাণের ভয়ে করেছিল। সে কারণে কোর্ট তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি। উডুপির ইতিহাসে এর থেকে বড় অপরাধের ঘটনা এর আগে কখনো ঘটেনি। রাজেশ্বরী চাইলে তার স্বামীর সাথে খোলাখুলিভাবে কথা বলে এই সমস্যার সমাধান করতে পারত। তাতে হয়তো সে ভাস্করের প্রভূত সম্পত্তির মালিকানা পেত না, কিন্তু একেবারে বঞ্চিতও হয়তো হতে হতো না। অথচ যেভাবে পুরো বিষয়টা তারা ঘটালো তাতে সারা জীবন জেলের ঘানি টেনে কাটাতে হবে। এটাই ছিল আজকের আড্ডার আসরের কাহিনী। যাবজ্জীবন কারাদণ্ড কি এই ভয়ঙ্কর অপরাধের জন্য যথেষ্ট শাস্তি, নাকি এই 3 জনের ফাঁসি হওয়া উচিত ছিল? তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। এই ভয়ঙ্কর অপরাধের ঘটনাটা শেয়ার করে অন্যকেও জানার সুযোগ করে দিও। দেখা হবে আড্ডা ব্লগারের নতুন একটা পর্বে। এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।